আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা বাংলায় মেজর নিয়ে এবছরে ভর্তি হয়েছো ফার্স্ট সেমে, তাদের বিষয়টা সিলেবাস এবং সাজেশন দুটো হাতে মুঠে করে দিলাম। এবার দেখো, তোমাদের এখানে যারা অনার্স নিয়ে পড়ছো অর্থাৎ 4 ইয়ার্স, এবং যারা পাস নিয়ে পড়ছো অর্থাৎ 3 ইয়ার্স, 4 ইয়ার্স এবং 3 ইয়ার্স মানে অনার্স এবং পাস বা জেনারেল, দুজনকারই মেজর কিন্তু একই বিষয়। অর্থাৎ 4 ইয়ার্স এবং 3 ইয়ার্সের মেজরের বিষয়ে সিলেবাস এবং পরীক্ষার প্রশ্নপত্র দুটো কিন্তু একই হবে। অর্থাৎ আমি যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটা কিন্তু যারা পাসে পড়ছো এবং অনার্সে পড়ছো দুজনেই কিন্তু একই, এবং একই প্রশ্নে পরীক্ষা হবে। তাই তোমরা দুজনেই অর্থাৎ 4 ইয়ার্স এবং 3 ইয়ার্সরা ভালো মতো মনোযোগ সহকারে শুনবে আমার কথাগুলো, এবং তারপরে আমার প্রশ্নগুলো লিখে নিও। এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের 2026 ঠিকই, কিন্তু পরীক্ষা হবে তোমাদের 2027, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের আগে আশা করি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে না। তাহলে 2027 ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, সেই হিসেবে তোমাদেরকে 2027 বলছি আমি। এবার এই 2027 কোন কোন প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট, সেই সাজেশনগুলো আমি হাতের মুঠোয় করে দিলাম এখনই। এরপর আমি তোমাদেরকে যখন পরীক্ষার 1 মাস আগে আসবে, তখন আমি তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন হাতের মুঠো করে দেবো, মানে স্টার মার্কস প্রশ্নগুলো। তোমাদের পরীক্ষা থাকে কটা? পরীক্ষা থাকবে মোট 10টা প্রশ্ন, মানে 5 নম্বরের 6টা থাকবে আর 10 নম্বরের 4টে থাকবে। 5 নম্বরের 6টা থাকবে, সেখান থেকে লিখতে হবে তোমাদেরকে 4টে, আর 10 নম্বরের 4টে থাকবে, লিখতে হবে 2টো। তাহলে মোট 10টা প্রশ্ন থাকবে। এই 10টা প্রশ্নের উপর বেস করে আমি তোমাদেরকে আজকে যে সাজেশনগুলো দিচ্ছি এর মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। আর থাকবে কত? 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন থাকবে তোমাদের 15টা। 2 নম্বরের 15টা প্রশ্ন থাকবে, লিখতে হবে 10টা। 10 × 2 = 20, অর্থাৎ 20 নম্বর শর্ট কোশ্চেন 2 নম্বরের, আর 20 নম্বর হচ্ছে গিয়ে 5 নম্বরের প্রশ্ন নিয়ে 20 নম্বর থাকবে, আর 10 নম্বর প্রশ্ন নিয়ে 20 নম্বর থাকবে। মোট 3 × 60 নম্বর। তাহলে 60 নম্বর হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষা হচ্ছে 75-এর। তাহলে লেখা পরীক্ষা পেয়ে 60 নম্বর, আর 75 নম্বর অর্থাৎ এক্সট্রা 15 নম্বরটা কোথায়? এই 15 নম্বরটা, বাড়তি 15 নম্বরটা হচ্ছে গিয়ে তোমাদের কলেজে অ্যাটেন্ডেন্সের উপরে। অর্থাৎ তোমার যেমন অ্যাটেন্ডেন্স থাকবে, অর্থাৎ 75% যদি অ্যাটেন্ডেন্স থাকে তোমাদের 5 নম্বর পেয়ে যাবে, তার থেকে কম থাকলে 4, 3 এইভাবে তোমাদের নাম্বার দেওয়া হয়। তাহলে অ্যাটেন্ডেন্সের উপরে 5 নম্বর, আর হচ্ছে গিয়ে ইন্টারনালটা বিষয়টা কি একটু বুঝিয়ে দিই তোমাদের। ইন্টারনাল বিষয় হচ্ছে গিয়ে তোমাদের ক্লাসের ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে তোমাদের ক্লাস নেবে, অর্থাৎ তুমি বাংলা যদি ডিপার্টমেন্টে পড়ে থাকো, তাহলে বাংলা ডিপার্টমেন্টের মেজরের তোমাদের যে ক্লাস টিচার অর্থাৎ স্যার বা ম্যাডাম যেই হোক না কেন, সে তোমাদেরকে কটা প্রশ্ন হয়তো বলে দেবে যে তোমাদের সিলেবাসের উপর দিয়ে একটা ইন্টারনাল হবে, অর্থাৎ ক্লাস টেস্ট। 10 নম্বর প্রশ্ন যদি লিখতে দেয় তাহলে দুটো দেবে, একটা লিখতে হবে। আর 5 নম্বর যদি দেয় তাহলে 4টে দেবে, 2টো লিখতে হবে। এইভাবে তোমাদেরকে 10 নম্বর একটা ইন্টারনাল নেবে। আবার কোনো কোনো কলেজ 2 নম্বরেরও 5টা প্রশ্ন নেয়, দিয়ে 10 নম্বরের ইন্টারনালটা নেয়। এটা হচ্ছে পুরোপুরি তার ব্যক্তিগতভাবে প্রশ্ন, সে 10 নম্বরের প্রশ্ন কিভাবে দেবে, ঠিক আছে? 2 নম্বর দিতে পারে, 5 নম্বর দিতে পারে, 10 নম্বর দিতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে এই ইন্টারনালটা 10 নম্বর, আর লেখা পরীক্ষা 60 নম্বর, তাহলে হচ্ছে গিয়ে 70 নম্বর, আর হচ্ছে অ্যাটেন্ডেন্স 5 নম্বর, মোট 75 নম্বর পরীক্ষা। ক্লিয়ার হলো তোমাদের 75 নম্বরটা কোত্থেকে আসছে। এবার দেখো, তোমাদের বাংলা ডিপার্টমেন্টটা বলি। তোমরা যারা বাংলা নিয়ে পড়ছো, অর্থাৎ বাংলার মেজর নিয়ে পড়ছো, অনার্স হোক আর পাস হোক, অর্থাৎ 4 ইয়ার্স এবং 3 ইয়ার্স, যেই হোক না কেন, তোমাদের মেজর যে সাবজেক্ট নিয়ে পড়বে অর্থাৎ বাংলা নিয়ে, বাংলাটা সেক পেপার থাকবে। সেক পেপার বলতে এসইসি সেক পেপার থাকবে। সেক পেপার বাংলাই থাকবে, আর হচ্ছে গিয়ে মেজরে বাংলা। এর সাথে তোমাদের একটা মাইনর বিষয় থাকবে। মাইনর বিষয়টা কি? তুমি যে বিষয়ের মেজর নেবে, অর্থাৎ বাংলা বিষয় তোমার মেজর যদি থাকে, তুমি বাংলা বাদে অন্য বিষয় একটা সাবজেক্ট চুজ করতে হবে, যেটা তোমাদের মাইনর থাকবে। যেমন ধরো তোমার বাংলায় মেজর আছে, তোমার মাইনরে থাকবে গিয়ে হয় ইতিহাস, নয় দর্শন, নয় রাষ্ট্রবিজ্ঞান, নয় এডুকেশন, বাংলা বাদে অন্য একটা কোনো বিষয়। ক্লিয়ার হলো? এর সাথে অর্থাৎ 3টে বড় প্রশ্ন হলো, আর এর সাথে আর 3টে এমসিকিউ পেপার থাকবে। 3টে এমসিকিউ পেপার কি কি? একটা এইইসিসি থাকবে, একটা এইইসিসি পেপার একটা থাকবে, যেটা বাংলার উপরেই থাকবে, শর্ট কোশ্চেন। এই বাংলাটা পুরোপুরি শর্ট কোশ্চেনের উপরে এমসিকিউ, ঠিক আছে? আর থাকবে কি এমডিসি হচ্ছে পরিবেশবিদ্যা, ঠিক আছে? তোমাদের ওটা পরিবেশের উপর থাকবে, এটাও এমসিকিউ। আর একটা থাকবে ভিএসি, ঠিক আছে? এই এমডিসি আর হচ্ছে এইইসিসি, এই 3টে পেপার তোমাদের এমসিকিউ হবে। এই এমসিকিউ পেপারের উপরে তোমাদের কিন্তু সব শর্ট কোশ্চেন, ঠিক আছে? 1 নম্বর করে তোমাদের প্রশ্ন থাকবে এগুলো। তাহলে এদিকে 3টে পেপার হচ্ছে শর্ট কোশ্চেন, আর 3টে পেপার হচ্ছে বড় প্রশ্ন। মোট তোমাদের 6টা পেপার হবে ফার্স্ট সেমিস্টারে, 6টা পেপার। এইভাবে তোমাদের সেকেন্ড সেমিস্টার কি আসবে সেটা আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে উঠলেই প্রথমেই আমি এরকম সাজেশনে তোমাকে ডিটেলসে জানিয়ে দেবো। তাই তোমাদের একটু বারবার বলছি যে তোমরা এখন নতুন
ভর্তি হয়েছো, তোমাদের কিন্তু কলেজের অনেক বিষয়ে তোমাদের খুঁটিনাটি জানার আছে। তোমরা কিন্তু জানোই না যে তোমাদের কলেজে কত সমস্যা, তোমাদের এই সাবজেক্ট অর্থাৎ বিষয় কি কি আছে, কোন কোন ডিপার্টমেন্টে কার কার কিরকম বিষয় আছে, সেগুলো জানতে তোমাদের সময় লাগবে যে অনেক। তাই বলছি তোমরা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদের কোনো যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে সেগুলো সলভ করার চেষ্টা করব। আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি দেখবে সেগুলো কি আছে, সিলেবাস এবং সাজেশন প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে আপলোড করছি। এরপর তোমাদেরকে বলবো এর উপরে লাস্ট মিনিট সাজেশন, পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন এক্সট্রা মার্কসগুলো দিয়ে দেবো। পরীক্ষা থাকে 10টা এক্সট্রা মার্কস দেবো, দেখবে ওর মধ্যে আশা করি ফর্ম পেয়ে যাবে সব। ঠিক আছে, এবার দেখে নাও তোমাদের আমি বাংলা সিলেবাসে কি দিয়েছি। তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড় সিলেবাস, পরীক্ষায় যা নাম্বার আছে সেই তুলনায় সিলেবাস অনেক বড়। এত বড় সিলেবাস থেকে সব জায়গায় কিন্তু প্রশ্ন আসবেই না, কারণ তোমাদের বড় প্রশ্ন থাকবে 10টা। তো 10টা প্রশ্ন থাকলে সেই 10টা বিষয় থেকে যদি একটা করেও দেয় তাহলে তো 10টা অধ্যায় বা 10টা সূচিপত্রের 10টা বিষয় থেকে হলো। তোমাদের আছে প্রায় নাইনা করে 22 থেকে 23টা বিষয়, 23টা সূচিপত্রের বিষয় আছে, সেখান থেকে তার মানে তোমার যদি 10টা দেয় তার মানে 13খানা জায়গা থেকে কোনো প্রশ্নই দেবে না। বুঝতে পারছো, তাহলে 13খানা বিষয় তুমি বাদ হয়ে গেল। এবার দেখো তোমাদের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে কোন জায়গা থেকে আসবে না সেগুলো আমি কিন্তু সব এই ভিডিওতে কিন্তু খুঁটিনাটি ভাবে আলোচনা করছি। তাই কেউ কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা একটু শোনো মন দিয়ে, এবং তারপরে সেগুলো লিখে নাও যে কোন কোন প্রশ্নগুলো আমি তোমাদের 2027-এর জন্য ইম্পর্টেন্ট রেখেছি। সিলেবাসটা শোনো, কত বড় সিলেবাস একটু মন দিয়ে শোনো, ঠিক আছে, বা লিখে নাও। যাদের কাছে কোনো বই নেই বা নোটস নেই তারা একটু লিখে নাও যে তোমাদের বাংলায় কি কি সিলেবাস আছে। দেখো তোমাদের বাংলায় মেজরে কি আছে, প্রথমে আছে সাহিত্য। কি আছে, সাহিত্যের প্রাথমিক ধারণা। তোমাদের পুরো বিষয়টা হচ্ছে কি সাহিত্য প্রাথমিক ধারণা। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সাহিত্যের স্বরূপ সংগঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা। ঠিক আছে, সাহিত্যের স্বরূপ ও সংগঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা, এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, প্রত্যেকটার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য হিসেবে দেখবে। ঠিক আছে, কবিতার উপর থাকবে, নাটকের উপর থাকবে, উপন্যাসের উপর থাকবে, ছোট গল্পের উপর থাকবে, আর প্রবন্ধের উপর থাকবে। সংজ্ঞা বৈশিষ্ট্য পার্থক্য বা এর সম্পর্কে আলোচনা। ঠিক আছে, কি কি শোনো একবার। কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, কটা বিষয় হলো না, 5টা বিষয় হলো। তাহলে এখানে হচ্ছে তোমাদের 5টা বিষয়। এরপর থাকবে তোমাদের কবিতা। কবিতা আছে মোট 10টা, তাহলে 5 আর 10 কত হলো 15টা। এরপর থাকবে ছোট গল্প, ছোট গল্প হলো 4টে, তাহলে 15 আর 4 19টা। আর লাস্ট হচ্ছে প্রবন্ধ, প্রবন্ধ হচ্ছে 4টে, তা 19 আর 4 23টা। তাহলে এই 23টা বিষয়ের উপর দিয়ে তোমাদের প্রশ্ন আসবে। আজকেই পরীক্ষায় তোমাদের 10টা প্রশ্ন, তাহলে 10টা জায়গা থেকে 10টা প্রশ্ন হলো। লিখতে হয় 6টা, 10টা বিষয় দিতে পারছে না, লিখতে হয় 6টা, তাহলে বাদ বাকি 13টা জায়গা থেকে বাদ হয়ে গেল। তার মানে কি হচ্ছে, তোমরা অতিরিক্ত পড়ছো কিন্তু পরীক্ষায় কমন পাচ্ছ কম। সেই কথা মাথায় রেখে তোমাদেরকে একদম চিপ সাজেশন দিয়ে দিলাম প্রথমেই, এই কটা প্রশ্ন তোমাদেরকে রেডি রাখতে হবে। দেখো প্রথমে কি আছে, সাহিত্যের স্বরূপ সংগঠনের সংক্রান্ত ধারণা থেকে কি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন দেখবে যেটা, সেটা হচ্ছে কবিতা বলতে কি বোঝো, এর প্রকারভেদ ও বৈশিষ্ট্য আলোচনা করো। কি দিলাম, কবিতা বলতে কি বোঝো, এর প্রকারভেদ ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। কি দিয়েছি, ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে এই উপন্যাস এবং ছোট গল্পের পার্থক্য দেখবে। কি দেখবে, উপন্যাস এবং ছোট গল্পের পার্থক্য। তারপরে দেখো গীত কবিতা কাকে বলে, গীত কবিতার বৈশিষ্ট্য লেখো। কি দিলাম, গীত কবিতা কাকে বলে, গীত কবিতার বৈশিষ্ট্য। নেক্সট দেখবে একাঙ্ক নাটক কাকে বলে, একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। তারপরে দেখবে প্রহসন কাকে বলে, প্রহসনের বৈশিষ্ট্য লেখো। কি দিচ্ছি, প্রহসন কাকে বলে, প্রহসনের বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন দেখবে উপন্যাস কাকে বলে, উপন্যাসের শ্রেণীবিভাগ করে এর বৈশিষ্ট্য আলোচনা করো। কি দিচ্ছি, উপন্যাস কাকে বলে, উপন্যাসের শ্রেণীবিভাগ করে এর বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে এগারোটা দেখলে প্রথমটা দিয়ে ধারণা দিয়ে। এরপর দেখো কবিতা, 10টা কবিতা আছে। ঠিক আছে, 10টা কবিতা কোন কোন জায়গা থেকে একটু দেখবে ভালো করে, বা কোন কোন প্রশ্নগুলো দেখবে একটু নোট করো। প্রথম কবিতা সই কে বা শোনাইলো শ্যামনাম। প্রথম কবিতার নাম কি, সই কে বা শোনাইলো শ্যামনাম। এ হচ্ছে চণ্ডীদাসের লেখা, কবিকে চণ্ডীদাস। এখান থেকে প্রশ্ন যে দেখবে সে হচ্ছে গিয়ে সই কে বা শোনাইলো শ্যামনাম পদটির কোন পর্যায়ের এর তাৎপর্য লেখো এবং এর কাব্য সৌন্দর্য আলোচনা করো। কি দিলাম, সই কে বা শোনাইলো শ্যামনাম পদটির কোন পর্যায়ে এর তাৎপর্য লেখো এবং কাব্য সৌন্দর্য লেখো। নেক্সট দেখবে
ওহে প্রাণনাথ গিরিবর হে, রামপ্রসাদ সেনের। কবিতার নাম কি? ওহে প্রাণনাথ গিরিবর হে, রামপ্রসাদ সেনের লেখা। কবি হচ্ছে রামপ্রসাদ সেন। এখান থেকে যে প্রশ্ন দেখবে ওহে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাঁপিছে আমার, এটি কার লেখা? কোন পর্যায় পদ? এর তাৎপর্য দেখো। কি দিয়েছি? ওহে প্রাণনাথ গিরিবর হে, এটি কার লেখা, কোন পর্যায়ে এবং তাৎপর্য দেখো। নেক্সট প্রশ্ন, কবি কবিতা। কবরের কবিতা কি? কবি কবিতা মধুসূদন দত্ত। কবি কবিতার কবি মতে প্রকৃত কবি কে? কি আছে? কবি কবিতায় কবির মতে প্রকৃত কবি কে, তার পরিচয় দাও বা নামকরণের সার্থকতা লেখো। এবার দেখো, তোমরা প্রত্যেকটা কবিতা ভালো মতো করে কিন্তু দেখে যাবে, অর্থাৎ লাইনগুলো ভালো মতো পড়বে। প্রত্যেকটা কবিতা গল্প ভালো মতো একটু পড়ে নিও। আর সারাংশ, বিষয়বস্তু আর নামকরণ, এটা কিন্তু কমন জিনিস। তোমরা পরীক্ষায় সরাসরি যদি কমন নাও পাও, তাও তোমরা কি করবে, সারাংশ এবং নামকরণ থেকে কিন্তু লিখে আসতে পারবেই। তাই তোমাদের কাছে বারবার আমি রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু কবিতাগুলো ভালো মতো পড়বে, বিশেষ করে লাইনগুলো মনে রাখবে, আর হচ্ছে গিয়ে গল্পগুলো ভালো মতো পড়ে রাখবে। আর প্রত্যেকটা গল্প থেকে বা কবিতা থেকে নামকরণগুলো চোখ বুলিয়ে রাখবে। নামকরণ দিয়ে কিন্তু একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? এবার দেখো কি দিচ্ছি পরে, বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে কি দেখবে, বলাকা কবিতায় যে গণিতত্ত্বের কথা বলা আছে তার লেখো। কি দিয়েছি? বলাকা কবিতায় যে গণিতত্ত্বের কথা বলা আছে তা লেখো বা নামকরণের সার্থকতা। কি বললাম? প্রত্যেক জায়গা থেকে নামকরণ কিন্তু দেখে রাখবে, নামকরণের সার্থকতা লেখো। তারপর দেখো ঝর্ণা কবিতা থেকে, ঝর্ণা কবিতা কি দেখবে, বলছে ঝর্ণা কবিতায় কবি ঝর্ণার মধ্যে দিয়ে যে সৌন্দর্য বর্ণনা করেছেন তা আলোচনা করো। কি দিয়েছি? ঝর্ণা কবিতায় কবি ঝর্ণার মধ্যে দিয়ে যে সৌন্দর্য বর্ণনা করেছেন তা আলোচনা করো বা বিষয়বস্তু বা নামকরণ। ঠিক আছে? তারপরে কান্ডারি হুঁশিয়ার। পরের কবিতা কি? কান্ডারি হুঁশিয়ার, নজরুল ইসলামের লেখা। কান্ডারি হুঁশিয়ার থেকে কি প্রশ্ন দেখবে, কান্ডারি হুঁশিয়ার কবিতায় নজরুলের দেশাত্মবোধ বা স্বদেশপ্রেমের পরিচয় দাও। কি দিয়েছি? কান্ডারি হুঁশিয়ার কবিতায় নজরুলের দেশাত্মবোধ বা স্বদেশপ্রেমের পরিচয় দাও। আর আরেকটা দেখে যাবে, সেটা হচ্ছে গিয়ে কবি মুক্তিগামী কান্ডারিকে কি কি সাবধানতা অবলম্বন করতে বলেছেন। কি দেখবে, একটা কবি মুক্তিগামী কান্ডারিকে কি কি সাবধানতা অবলম্বন করতে বলেছেন তা আলোচনা করো। তারপরে দেখবে লাইন তোলা প্রশ্ন দিচ্ছে দুটো, ঠিক আছে? ভালো মতো হবে এই লাইন তোলাগুলো দেখবে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। কি দিয়েছি? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ছোটা হ্যাপেন দিয়ে তাৎপর্য লেখো। আর দেখবে দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার। কি দিয়েছি? দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, তাৎপর্য লেখো। নেক্সট কবিতা, আবার আসিব ফিরে। কবিতার নাম কি? আবার আসিব ফিরে, জীবনানন্দ দাস, কবি জীবনানন্দ দাস। এখান থেকে কোন প্রশ্নটা দেখবে, এখান দেখবে আবার আসিব ফিরে কবিতায় কবি কেন আবার বাংলায় কিভাবে ফিরে আসতে চেয়েছেন। কি প্রশ্ন দিলাম, এই কবিতায় কবি কেন আবার বাংলায় কিভাবে ফিরে আসতে চেয়েছেন তা লেখো। আর কবি কোন কোন বেশে বা কোন কোন পাখির বেশে ফিরে আসতে চেয়েছেন তা লেখো। কি দিচ্ছি শোনো, কবি কোন কোন পাখির বেশে কিভাবে ফিরে আসতে চেয়েছেন তা লেখো বা কবিতার বিষয়বস্তু বা নামকরণ লেখো। ঠিক আছে? বিষয়বস্তু বা নামকরণ। এবার দেখো এই প্রশ্নটাই ধারে কাছে উত্তর একটু বলে দিই, শুনে নাও। আমারই পাবে তুমি ইহাদেরই ভিড়ে। কি দিয়েছি? আমাদেরই পাবে তুমি ইহাদেরই ভিড়ে। কবি পুনরায় জন্মগ্রহণ করে কাদের ভিড়ে ফিরে যেতে চেয়েছেন বা আসতে চেয়েছেন। আগের প্রশ্নটা এই প্রশ্নটা প্রায় একই উত্তর। ঠিক আছে? রানার কবিতা, রানার কবিতা সুকান্ত ভট্টাচার্য। রানার কবিতাকে তোমরা কোন প্রশ্ন দেখবে, বলছে রানার কবিতার বিষয়বস্তু বা নামকরণ আলোচনা করো। কি দিয়েছি? রানার কবিতায় বিষয়বস্তু বা নামকরণ আলোচনা করো। এবার দেখো এখান থেকে লাইন তোলা প্রশ্ন দুটো দেখবে, ভালো মতো করে দেখবে। ঠিক আছে? বলছে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া। ঠিক আছে? ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠিতে টাকার বোঝা তবু এই টাকা যাবে না ছোঁয়া। কি দিয়েছিল এটা? ভালো শোনো। বলছে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকা যাবে না ছোঁয়া। সেটা দিয়ে তাৎপর্য দেখো। কি দিয়েছি? এই লাইনটার তাৎপর্য ব্যাখ্যা করো। আর একটা দেখবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। কি দিয়েছি? রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, এটাও তাৎপর্য লাইন। ঠিক আছে? নেক্সট দেখো বাবরের প্রার্থনা, সংঘর্ষের লেখা। কি দিয়েছি? বাবরের প্রার্থনা সংঘর্ষের লেখা বা কবি সংঘর্ষ। এতে কোন প্রশ্ন দেখবে, বলছে পাথর করে দাও আমাকে নিশ্চল বা ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততির স্বপ্নে থাক। কি দিয়েছি? পাথর করে দাও আমাকে নিশ্চল বা ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততির স্বপ্নে থাক। এমন প্রার্থনা করার কারণ কি, অর্থাৎ কবির এমন প্রার্থনা করার কারণ কি। আর দেখবে সে হচ্ছে বাবরের প্রার্থনা কবিতায় চিরন্তন পিতৃসত্তার যে পরিচয় পাওয়া গেছে
তা আলোচনা করো। কি দিয়েছি? বাবরের প্রার্থনা কবিতায় চিরন্তন পিতৃসত্তার যে পরিচয় পাওয়া গেছে তা আলোচনা করো। নেক্সট কবিতা লগ্ন থেকে। লগ্ন থেকে কি দেখবে? নবনীতাস দেবসেন। লগ্ন কবিতাটি নবনীতা দেবসেনের লেখা। কি দেখবে এখান থেকে? বলছে প্রিয়ের কোল থেকে এলিয়ে পড়লো যে তরুণী, কেউ তো ফিরল না। কি দিচ্ছে একটা লাইন? যে প্রিয়ের কোল থেকে এলিয়ে পড়লো যে তরুণী, কেউ তো ফিরল না। এর মাধ্যমে মৃত্যু চেতনা কিভাবে ধরা পড়েছে তা লেখো। এটা কবিতার লাইন। এর মাধ্যমে মৃত্যু চেতনা কিভাবে ধরা পড়েছে তা লেখো। দেখো ছোট গল্প থেকে আমি কি প্রশ্ন দিয়েছি? ছোট গল্প অতিথি রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্প কি আছে? প্রথমেই অতিথি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে তোমরা কোনটা দেখবে? তারাপদ কিভাবে মতিলাল বাবুর পরিবারের সদস্য হয়ে উঠেছিল? কি দিয়েছি? তারাপদ কিভাবে মতিলাল বাবুর পরিবারের সদস্য হয়ে উঠেছিল তা লেখো, বা তারাপদ চরিত্র লেখো। কি দিয়েছি? বা তারাপদ চরিত্র। এখানে তোমরা এই একটা প্রশ্নই দেখে যাও। নেক্সট নারী ও নাগিন। পরের কবিতা, পরের গল্প কি? নারী ও নাগিন। কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নারী ও নাগিন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখানে তোমরা কোনটা দেখবে? এখানে দেখবে নারী ও নাগিন গল্পের নারী মনস্তত্ত্বের রূপায়ণে লেখকের কৃতিত্ব লেখো। কি দিয়েছি? নারী ও নাগিন গল্পে নারী মনস্তত্ত্বের রূপায়ণে লেখকের কৃতিত্ব বা নামকরণ লেখো। ঠিক আছে? বা নামকরণ একই প্রশ্ন উত্তর হবে। এই আরটা দেখবে এখান থেকে চরিত্র হিসেবে দেখে যাবে, দুটো চরিত্র দেখে যাবে। এক হচ্ছে গিয়ে খোরাসেক চরিত্র আর জবেদার চরিত্র। নারী ও নাগিন থেকে দুটো চরিত্র দেখে যাও, খোরাসেক চরিত্র আর জবেদার চরিত্র। তারপরে দেখো তাজমহল গল্প থেকে। তাজমহল গল্প বনফুলের লেখা। তাজমহল গল্প বনফুলের লেখা। তাজমহল গল্পে কি দেখবে? তাজমহল গল্পে গল্পকথকের প্রথম তাজমহল দর্শনের অভিজ্ঞতার কাহিনী লেখো। কি দিয়েছি? তাজমহল গল্পে গল্পকথকের প্রথম তাজমহল দর্শনের অভিজ্ঞতার কাহিনী লেখো এবং দ্বিতীয় দেখার অভিজ্ঞতাও লেখো। তাহলে কি আছে? তাজমহল গল্পে লেখকের প্রথম ও দ্বিতীয় তাজমহল দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। আর এর সাথে কিন্তু বিষয়বস্তুর নামকরণটা মাস্ট করছোই। আর দেখবে যেটা তাজমহল গল্পে ফকির শাহজাহানের পত্নী প্রেমের কিভাবে মহিমান্বিত হয়েছে তা লেখো। কি দিয়েছি? তাজমহল গল্পে ফকির শাহজাহানের পত্নী প্রেমে কিভাবে মহিমান্বিত হয়েছে তা লেখো। এই দুটো প্রশ্ন দেখে যাও এখান থেকে। তারপরে দেখবে জরনি গল্প থেকে। জরনি গল্প বিমল কর। জরনি গল্প থেকে দেখবে যে আমাদের সংসারে প্রথম শোকগুলি কিভাবে সংসারে পরপর শোক নেমে এলো তা লেখো। কি দিয়েছি? আমাদের সংসারে প্রথম শোকগুলি লাইন দিয়ে কিভাবে সংসারে পরপর শোক নেমে এসেছিল তা লেখো, বা এর মৃত্যু চেতনা কিভাবে প্রবেশ করেছিল আলোচনা করো। তাহলে কি আছে? ওইটাই আর মৃত্যু চেতনা একই। এখান থেকে আর একটা প্রশ্ন দেখবে জরনি গল্পে কিভাবে স্বর্গাদপি গড়িয়সী হয়ে উঠেছিল। কি দিয়েছি? জরনি গল্পে কিভাবে স্বর্গাদপি গড়িয়সী হয়ে উঠেছিল তা বর্ণনা করো বা আলোচনা করো। নেক্সট দেখো প্রবন্ধ। প্রবন্ধ চারখানা আছে। চারখানা প্রবন্ধ থেকে আমি কোন কোন প্রবন্ধ থেকে কি রেখেছি? প্রথম প্রবন্ধ আমাদের ভাষা সংকট, প্রমোদ চৌধুরীর লেখা। আমাদের ভাষা সংকট প্রমোদ চৌধুরীর লেখা। এখান থেকে কোন প্রশ্নটা দেখবে? দেখো আমাদের ভাষা সংকট প্রবন্ধে বাংলা ভাষার সংকট কি তা আলোচনা করো। কি দিয়েছি? আমাদের ভাষা সংকট প্রবন্ধে বাংলা ভাষার সংকট কি তা আলোচনা করো। এই সংকট কিভাবে কাটিয়ে ওঠার উপায় নির্দেশ করেছেন তা লেখো। কি দিয়েছি? এই সংকট কিভাবে কাটিয়ে ওঠার উপায় নির্দেশ করেছেন তা লেখো। এরপরে দেখবে ফলে বাঙালির মুখে যা ছিল অ্যাক্টিভ তা লেখায় প্যাসিভ হয়ে পড়লো। কি দিলাম? ফলে বাঙালির মুখে যা ছিল অ্যাক্টিভ তা লেখায় প্যাসিভ হয়ে উঠলো। ব্যাখ্যা করো। নেক্সট দেখো উপন্যাসের পূর্ব সূচনা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লেখা। এখান থেকে কোন প্রশ্নটা দেখবে? বলছে বাংলা উপন্যাসের উদ্ভবের ইতিহাস সম্পর্কে লেখক উপন্যাসের পূর্ব সূচনা প্রবন্ধে যে মত প্রকাশ করেছেন তা লেখো। কি দিয়েছি? বাংলা উপন্যাসের উদ্ভবের ইতিহাস সম্পর্কে লেখক উপন্যাসের পূর্ব সূচনা প্রবন্ধে যে মত প্রকাশ করেছেন তা লেখো। অথবা অর্থাৎ এই প্রশ্নটা যদি অথবা ঘুরিয়ে আসে কি দেবে? এই প্রবন্ধে প্রাচীন মধ্যযুগের সাহিত্যের যে লক্ষণ দেখিয়েছে তা লেখো। কি দিয়েছি? এই প্রবন্ধে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের যে লক্ষণ দেখিয়েছে তা লেখো। বাংলা কাব্যের গোড়া কথা। পরের প্রবন্ধ কি? বাংলা কাব্যের গোড়া কথা হুমায়ুন কবিরের লেখা। এখান থেকে কোনটা দেখবে? প্রথম প্রশ্ন দেখো বলছে বাংলা কাব্যের গোড়া কথা প্রবন্ধে সংস্কৃতের প্রভাব ছিন্ন করে বাংলা ভাষায় গোড়াপতনের কথা উল্লেখ করেছেন তা লেখো, বা বিষয়বস্তু বা নামকরণ। সবসময় জন্য কিন্তু মার্কস থাকবেই। রবীন্দ্রনাথ ও উত্তরসাধক। লাস্ট কি আছে বন্ধু? রবীন্দ্রনাথ ও উত্তরসাধক। লেখক হচ্ছেন বুদ্ধদেব বসু। দেখো এখান থেকে কি প্রশ্ন দেখবে? এখানে দেখবে তিনি দেখিয়েছিলেন যে রবীন্দ্রনাথের পথ ছাড়াও অন্য পথ বাংলা কবিতায় সম্ভব। লাইনটা কি? তিনি দেখিয়েছিলেন যে রবীন্দ্রনাথের পথ ছাড়াও অন্য পথ বাংলা কবিতায় সম্ভব।
এখানে কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে বাংলা কবিতায় নতুন পথ দেখিয়েছিলেন। এখানে কার কথা বলা হচ্ছে? তিনি কিভাবে বাংলা কবিতায় নতুন পথ দেখিয়েছিলেন। আরো দেখবে, যে কল্লোল গোষ্ঠীর প্রধান লক্ষ্যই ছিল রবীন্দ্রনাথ, সেই কল্লোল গোষ্ঠী কিভাবে হয়ে উঠল রবীন্দ্রনাথতর। কি দিয়েছি লাইন? যে কল্লোল গোষ্ঠীর প্রধান লক্ষ্যই ছিল রবীন্দ্রনাথ, সেই কল্লোল গোষ্ঠী কিভাবে হয়ে উঠল রবীন্দ্রনাথতর, তা লেখো। ঠিক আছে, তাহলে আমি 11 প্রশ্ন দিলাম প্রবন্ধ থেকে। আর টোটাল যে কটা প্রশ্ন রেখেছি ভালোভাবে এখন থেকে মুখস্থ রাখো। দেখবে তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশনে স্টার প্রশ্নগুলো দিয়ে দেবো। দেখবে আর কোনো অসুবিধা হবে না তোমাদের পরীক্ষায় বুঝতে। এর মধ্যে তোমাদের কলেজের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছো, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত অর্থাৎ 4 ইয়ার্স আর 3 ইয়ার্স যারা পড়ছো প্রত্যেকেরই সাজেশন কিন্তু মেজর মাইনর চেক একদম হাতের মুঠে করে দেবো। আর আমার চ্যানেল দেখবে প্রিভিয়াস সালের, অর্থাৎ তোমরা এবার 2026 পরীক্ষা দেবে, তার মানে 25, 24, 23 3টে বছরেরই আমি কিন্তু তোমাদের প্রশ্নপত্র আপলোড করে রেখেছি। যদি কোনো রকমের প্রশ্নপত্র যদি দরকার হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখো, তোমাদের প্রত্যেকটা পেপারেরই আশা করি প্রশ্নপত্র পেয়ে যাবে আমার চ্যানেলে। আর তোমাদের যদি এরপরে দরকার হয় কোনো প্রশ্নপত্র বা কোনো বিষয় সাজেশন, আমি কমেন্টে অবশ্যই জানাবে। আমি সেই হিসাবে তোমাদেরকে কমেন্ট দেখেই আমি আপলোড করার চেষ্টা করবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওগুলো বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দিও। আর বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেন তারাও হাতের মুঠে সাজেশনগুলো পেয়ে যায়। ঠিক আছে? আর সবশেষে বলি, একটা লাইক তো অবশ্যই করে যাবে।